কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে প্রথম আলোর রিভিউতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দেখেন, আজকে শুক্রবার 25 জুলাই 2025। অ্যাজ ইউজুয়াল আমাদের 50 বিসিএস হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। আপনারা এখন অ্যাড হয়ে থাকতে পারেন। গ্রুপের কার্যক্রম এখনও শুরু হয় নাই, 46 সিজনের পরে শুরু হবে। আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে পুরোপুরি শুধু ইন্টারন্যাশনাল নিয়ে আমরা একটা ডেডিকেটেড চ্যানেল খুলেছি। আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। এছাড়া আমাদের বেঙ্গল সোসাইটিতে আপনার ফ্রি মডেল টেস্ট দেওয়া যাচ্ছে প্রতি সপ্তাহে। আজকেও একটা আছে, সবাই পরীক্ষা দিবেন। দেখেন, মূল্যস্ফীতি চাপ ঠেকাতে নতুন বেতন কমিশন গঠন করা হয়েছে। 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে। এটা আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ আপনার প্রায় প্রতি 5 বছর পর পর বেতনের স্কেলটা রিভাইজ করার কথা থাকলো, এখন প্রায় আপনার 10 বছর ক্রস করছে। সেই ক্ষেত্রে আপনার 10 বছরের যে প্রাইভেট সেক্টরের স্যালারি প্লাস আপনার ইনফ্লেশন, সামাজিক কাঠামো সব চেঞ্জ হয়ে গেছে। সেক্ষেত্রে আপনার নতুন একটা পে স্কেলের প্রয়োজন আছে। আবার সাথে করে আপনার এত এমপ্লয়িকে স্যালারি দেওয়ার মতো, 15 লাখ এমপ্লয়িকে স্যালারি বাড়ানোর মতো আপনার অবস্থা গভর্নমেন্ট আছে কিনা সেটা গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে সরকারকে অবশ্যই রাজস্ব বাড়াইতে হবে এবং টাকা পাচার কমাইতে হবে। এরপরে আপনার যে ট্যাক্স রেশিও বাড়াইতে হবে, প্লাস ইকোনমিটাকে পারফর্মিং করা লাগবে। ইকোনমি পারফর্মিং হলে রাজস্ব বেড়ে যাবে। দেখেন, গ্রেপ্তারের 12 ঘন্টার মধ্যে পরিবারকে জানাতে হবে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। আপনার ফৌজদারি কার্যবিধি সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জন্য বাসা খোঁজা হচ্ছে। সামনে নির্বাচনে জিতে গেলে যারা জিতবেন বা যারা আপনার সরকার গঠন করবেন তাদের জন্য বাসা খোঁজা হচ্ছে। আচ্ছা, সব কিছু চিন্তা ভাবনা করে হেয়ার রোডকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বাসার জন্য। এছাড়া আরও 2 জনের মৃত্যু হয়েছে। ডিএনএ পরীক্ষায় 5 জনের লাশ শনাক্ত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে আপনার 31 গতকাল পর্যন্ত। ওদিকে আইএসপিআর মঙ্গলবারই বলছে 31। সেক্ষেত্রে আবার একটা সংখ্যা নিয়ে একটা ইস্যু ক্রিয়েট হয়েছে। সংখ্যাটা খুবই ছোট, 31 বা 33। সো এখানেও যদি আপনার দুইটা সরকারি প্রতিষ্ঠান 2 ধরনের ডেটা দেয়, এটা সমস্যা। সেকেন্ড পেজে দেখি আমরা, খায়রুলকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। খায়রুলকে আপনার সাবেক প্রধান বিচারপতি খায়রুলকে কারাগারে গ্রেপ্তার করা হয়েছে। যাত্রাবাড়ি থানায় করা আব্দুল কাইয়ুম হত্যা মামলার ওনাকে আপনার অ্যারেস্ট করা হয়েছে। তবে ওনাকে অ্যারেস্ট করার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ যেটা আমার মনে হচ্ছে সেটা আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল মামলার যে মূল রায়দানকারী তিনি উনি। সো এখানে মেন ইস্যুটা ধরেন বিএনপি যে খুব, সেটাও ওনার এই কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করা নিয়েই। অথচ ওনাকে অ্যারেস্ট করা হয়েছে আপনার এই যাত্রাবাড়ি থানার আব্দুল কাইম হত্যা মামলা, যেও হয়তো ওনাকে চিনেন না বা উনিও হয়তো তাদেরকে চিনে না। তো আমার মনে হয় যে এখানে এখন পর্যন্ত আপনার গোস্ট কিছু কেস করে অন্য একটা অ্যাঙ্গেলে আটকানো ট্রাই করা হচ্ছে। এটা না করে এক্সাক্ট পয়েন্টে গিয়ে আপনার মামলা দেওয়া উচিত। এতে বিচার বিভাগটা আসলে অনেক বেশি স্ট্রং হয় আর কি। জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্তটা নিয়েছে মাহরিন, আমাদের সবার প্রিয় শিক্ষক মাহরিন চৌধুরী। যে উনি আপনার প্রায় 20 জনের মতো বাচ্চাকে বাঁচিয়েছেন এবং শেষমেশ নিজে প্রাণ দিয়েছেন। সবাই দোয়া করবেন। অ্যানোনিমাস নেটওয়ার্ক ভুয়া তথ্যে প্রতারণার ফাঁদ। অ্যানোনিমাস নিয়ে আমি দেখলাম যে খুব ভালো ভালো মানুষ, শিক্ষিত মানুষ এটা শেয়ার দিচ্ছে। অথচ এই পোস্টটা আপনি ইংলিশে পড়লেই বোঝা যাচ্ছে যে এটার সাথে এই দুর্ঘটনার কোনো সম্পর্কই নাই। মানুষ আসলে প্যানিক করতেও পছন্দ করে, প্যানিক ছড়াইতেও পছন্দ করে। মানুষ বোঝে না, পড়ে বুঝতেছে যে সেটা না, তাও একটা শেয়ার করে দিচ্ছে। এই হচ্ছে অবস্থা। পোশাক নিয়ে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত মধ্যরাতে বিবৃতি এবং পরে প্রত্যাহার করা হয়েছে। এটা নিয়ে একটা আলোচনা সৃষ্টি করা হয়েছে। এই জন্য সৃষ্টি করা হয়েছে যে এটা মূলত নারী ফোকাসড একটা বিবৃতি ছিল বা একটা সিদ্ধান্ত ছিল আর কি। পরবর্তী সময়ে একটা ড্রেস কোড তো থাকে, একটা ড্রেস কোড থাকে, এটা থাকতেই পারে। তবে আপনার কি পরা যাবে না সেটা না দিয়ে আমার মনে হয় কি পরা যাবে সেটা ফিক্সড করে দিলে আপনার গ্যাঞ্জামটা কম হতো। এমনি আমরা সবাই ভাবি আর কি, ধরেন ইউনিভার্সিটিতে পড়ার সময় যে মেয়েরা একটা কিছু পরে প্রেজেন্টেশন দিয়ে ফেলতে পারে, কিন্তু ছেলেদেরকে স্যুট পরা লাগবে, শু পরা লাগবে, ক্লিন শেভ করা লাগবে। যাই হোক, তবে এই নারী ফোকাস যে সিদ্ধান্তগুলো নিচ্ছে এই ধরনের ব্যাপার নিয়ে সরকার, বাংলাদেশ ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠানের উচিত আরও সেন্সিটিভভাবে উপস্থাপন করা এবং এবং এক্স্যাক্ট কী করতে যাচ্ছে সেটা মানুষকে জানানো, আপনার যাতে করে মধ্যরাতে বিবৃতি এবং প্রত্যাহার করা না লাগে। এই ব্যাপারটা কিন্তু ছোটোখাটো ইস্যু না, এটা একটা বিশাল বড় একটা ব্যাপার। পরের পেজে দেখি আমরা 6 নম্বর পেজে, প্রতিদিন ডুবে মারা যায় 150 মানুষ। 51 জন মানুষ, গড়ে 51 জনের বেশি মানুষ পানিতে ডুবে মারা যাচ্ছেন।
এছাড়া হৃদয়ের লাশের সন্ধানে তুরাগে অভিযান চালানো হয়েছে। গণঅভ্যুত্থানের যেই আপনার অভ্যুত্থান, সেইখানে আপনার শিক্ষার্থী হৃদয়ে মারা যান। এবং এখানে আমার সবচেয়ে মানে খুবই স্টনাশিং লাগছে ব্যাপারটা এটা, যে অভিযানে পাওয়া তথ্য অনুযায়ী গ্রেপ্তারকৃত এক আসামি স্বীকারোক্তির ভিত্তিতে হৃদয়ের লাশ উদ্ধারে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মানে হচ্ছে তুরাগে অভিযান চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এখন এই কোন আসামি, সে কি কোনো পুলিশ আর্মি না কেউ, নাকি সাধারণ একটা মানুষ, নাকি আওয়ামী লীগ নেতা, নাকি কোনো নেতা, এটা তো অ্যাটলিস্ট জানা দরকার আছে। তার মানে আমরা বুঝতেছি এখানে কিন্তু খুব ডিপ্লোম্যাটিক একটা আপনার নিউজ করা হয়েছে। এখানে ডিটেলস কিছু বলা হয় না। এটাকে যদি আপনি অ্যানালিসিস করেন, আপনি বুঝবেন যে ওকে হৃদয়কে খুন করা হয়েছে এবং তার লাশটা তুরাগে নিয়ে ফেলা হয়েছে, অথবা তুরাগের পাশে ওকে মেরে ফেলার পরে নদীতে ফেলে দেওয়া হয়েছে। এটা কিন্তু বিশাল বড় একটা ইস্যু। কিন্তু এটা নিয়ে দেখেন এই আর্টিকেলটার মধ্যে তেমন কিছুই নাই। কবে মারা গেছে, কখন মারা গেছে, প্লাস কারা মারছে, কাকে কোন আসামি তথ্য দিছে, হ্যাঁ অ্যাটলিস্ট নাম না বলেন, অ্যাটলিস্ট আপনার দল বা কোনো একটা আপনার সরকারি প্রতিষ্ঠান নামটা তো বলা লাগবে। যে সরল দোকানের জঞ্জাল পেল আগের রূপ। জাতীয় সংসদ ভবনের আশেপাশে যে জঞ্জাল সৃষ্টি হয়েছিল, আমি কয়েক মাস আগে এখানে চা খাচ্ছিলাম, অনেক দোকান পরে উঠে গেছিলো, ব্যাপারটা সুন্দর লাগতেছিল না আর কি। যাই হোক, আমরা পরের পেজে যাই। দেখেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে একযুগে পদোন্নতি পায়নি ক্যাডারদের। এই যে ধরেন আপনার পে স্কেল, তারা দেখেন এখনও এক যুগ ধরে হচ্ছে আপনার 23,500 পে স্কেলে হচ্ছে কাটাইছে 12টা বছর। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনার মূলত খারাপ কাজে আপনার এঙ্গেজ হয়ে যায়। সেই জন্য আমার যেটা পার্সোনাল অভিমত সেটা, যে আপনার বেতন বাড়াইতে হবে যাতে তারা রেসপেক্টেড ওয়েতে লাইফ লিড করতে পারে। এরপরে কেউ করাপশন করলে তাকে চূড়ান্ত লেভেলের আপনার মানে পানিশমেন্টের ব্যবস্থা করা লাগবে, বাট তাকে নিডটা পূরণ করতে হবে। এরপরে বদমাশি করলে পানিশমেন্ট। আর শুধু সরকারি কর্মচারীদের আটকে লাভ নেই, কারণ সরকারি কর্মচারীতে তো আপনার আপনার কোনো উৎপাদনের সাথে জড়িত থাকে না। তো সেক্ষেত্রে আপনার করাপশনগুলো করে দেখেন, যেমন ধরেন আপনি বলতেছেন বেক্সিমকো কিংবা হচ্ছে এস আলম, এইগুলো কিন্তু সব প্রাইভেট প্রতিষ্ঠান। মূলত প্রাইভেট প্রতিষ্ঠানে কাজ করে কারা? আমাদের মতো মানে মানুষজন, বা আপনাদের মতো মানুষজন, বা সবার মতো মানুষজন। তাহলে দেখেন, ওই প্রাইভেট প্রতিষ্ঠানগুলো মূলত সরকারি কর্মচারীকে ঘুষ দিয়ে কাজগুলো করায় নেয়। তাহলে সরকারি কর্মচারীদের ঘুষ খাওয়ার যে আপনার একটা এক্সট্রিম লেভেলে একটা আইন করা লাগবে, সাথে সাথে আবার ওই যে প্রতিষ্ঠানগুলো বা ব্যক্তিগুলো আপনার ঘুষ প্রমোট করতেছে বা ঘুষ দিতে যাচ্ছে, খারাপ কিছু করতে যাচ্ছে, তাদের জন্য একটা আপনার প্রপার ক্রিমিনাল অফেন্সের একটা আইন থাকা লাগবে। এর পাশাপাশি পলিটিক্যাল পার্টি, আপনি দেখেন গত সময় দেখা গেছে বেশিরভাগ পলিটিক্যাল পার্টি নেতাদের প্রচুর টাকা বিদেশে। তাহলে দেখেন, বোঝা যাচ্ছে শুধু সরকারি কর্মকর্তা নয়, এখানে পলিটিক্সও কানেক্টেড। কারণ পলিটিক্যাল নেতারা তো লিডার হয়, তারা যদি চুরি করে, ইন দ্য মিন টাইমে তো সরকারি কর্মকর্তারা হয় চাকরি বাঁচানোর জন্য, নয়তো কোনোভাবে হচ্ছে সে কীভাবে আপনার চুরি করতে বাধ্য হবে। তাহলে যে এরপরে শুরু হয় মিউচুয়াল চোরাচুরি। ঠিক আছে, এগুলো আটকাইতে হলে আপনাকে কম্বাইন করে অ্যাক্ট করা লাগবে। শুধু আপনি পলিটিক্যাল পার্টি চুরি করলে মারা দিবেন, বাকি থেকে দিবেন না, কিংবা সরকারি কর্মকর্তা চুরি করলে মারা খাবে আর দিবেন না, এটা হবে না। ঠিক আছে, যেমন এখন যে সরকারি অধ্যাদেশ করা হয়েছে, সরকার যেটা বলবে ওইটাই আপনাকে মানা চলা লাগবে। এটার পরে কিন্তু আপনার এই চুরিচামারি কোনো রাজনৈতিক দল ক্ষমতা আসলে আরও বেড়ে যাবে। আনুপাতিক প্রতিনিধিত্ব নিয়ে বাহাস। দেখেন, আনুপাতিক প্রতিনিধিত্ব আপনার হচ্ছে যেখানে আসন বন্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের মোট প্রাপ্ত ভোট অনুযায়ী আনুপাতিক হারে। ঠিক আছে, এখন হচ্ছে বিএনপি হচ্ছে এটাতে ভ্যাটও দিয়েছে। তো আনুপাতিকটা কেন গুরুত্বপূর্ণ? আনুপাতিক এই জন্য গুরুত্বপূর্ণ, আপনার দেখেন যে আপনার 91-96-1 আপনার যতগুলো বড় দলের জয়ী হয়েছে, তারা কিন্তু আপনার ভোটের ব্যবধান খুবই কম ছিল, কিন্তু আসনের প্রতিনিধি সংখ্যায় বিশাল বড় একটা পার্থক্য ক্রিয়েট হয়েছে। কারণ হচ্ছে এখানে আরেকটা সুন্দর ব্যাখ্যা দেওয়া হয়েছে, দেখেন যে কেন পিআরটা প্রয়োজন আছে। ধরেন কেউ 35% ভোট পাইছে, ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, বাকি 65% ভোট সে পায় নাই। তো এই 65% ভোটের মধ্যে একজন পাইছে, আপনার 10 জন প্রার্থীর মধ্যে একজন ধরেন 32%, একজন হচ্ছে 25%, কেউ 1%-এর নিচেও ভোট পাইছে। তাহলে যদিও তিনি সবার চেয়ে বেশি পাইছেন, কিন্তু তারপরেও তিনি 35%, অর্থাৎ 65%, মোর দেন 50% মানুষকে তিনি প্রতিনিধিত্ব করেন না। তাহলে উনি মূলত 65% জন্য কাজ করবেন, উনি কাজ করবেন 35% মানুষের জন্য। তাহলে এই যে একটা ইস্যু, যেমন এটা তুরস্কে হয়। তুরস্কে যদি তুরস্কের নির্বাচন বাংলাদেশের নির্বাচনের মতোই, তবে কেউ যদি তুরস্কে আপনার 50%-এর কম ভোট পায়, তখন সেখানে আবার নির্বাচন হয়, ওই আসনে আবার নির্বাচন হবে।
তাহলে এইভাবে হচ্ছে অ্যাটলিস্ট 50% মানুষের জনসমর্থন থাকা লাগবে। বর্তমানে আপনার 20-30% পেয়েও নির্বাচনে জিতে যাওয়ার হচ্ছে আপনার কী আছে, সম্ভাবনা আছে। যেমন ধরেন আপনার 10 জন প্রার্থী দাঁড়ালো, একজন পাচ্ছে 20%, বাকিরা পাচ্ছে 19%, 10%, 5%, এইভাবে 100 হয়ে গেলো। এবং সেটাও কিন্তু একটা ঝামেলা, মানে মানুষকে প্রতিনিধিত্ব করতে পারতেছে না। সেকেন্ডারি ইস্যু আসছে আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রয়োজন আছে কিনা। মূলত দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা ফেডারেল কাঠামো, সরকার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে বেশি কার্যকর, কিন্তু আমাদেরটা হচ্ছে এককেন্দ্রিক একটা ব্যবস্থা। এককেন্দ্রিক ব্যবস্থা দ্বিকক্ষ লাগে না। তাও দ্বিকক্ষে কেন আমরা আলোচনা করতেছি, কারণ হচ্ছে ক্ষমতার ভারসাম্য, ক্ষমতার ডিস্ট্রিবিউশন অফ পাওয়ারের জন্য আমরা করতেছি, এবং চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য। এখন যদি আপনি বর্তমানে যেভাবে নির্বাচন হয় সেভাবে যদি উচ্চকক্ষে নির্বাচন দেন, নিম্নকক্ষ নির্বাচন দেন, তাহলে তো দুইটাতেই হচ্ছে একই রাজনৈতিক দল জিতবে। তাহলে আর দুইটা দিয়ে আমার লাভ কি? মূলত একটাতে দেওয়া লাগবে হচ্ছে আপনার, অন্তত একটাতে আপনার পিয়ার, নিম্নকক্ষে পিয়ার রাখাই লাগবে, আর নয়তো উচ্চকক্ষের প্রয়োজন নাই। কেমন? নয়তো উচ্চকক্ষের কাজটা কীভাবে, যেই মানুষ হচ্ছে, যেই দল হচ্ছে নিম্নকক্ষ লিড করবে সেই মানুষ উচ্চকক্ষ লিড করবে, তাহলে তার প্রয়োজন নাই। ঠিক আছে, আর্টিকেলটা ভালো হয়েছে, আপনারা পড়তে পারেন। আচ্ছা, দেখেন সামনে 47 বিশেষ আছে, 49 আছে। সো খুবই গুরুত্বপূর্ণ এটা যে সংখ্যাতে থাইল্যান্ড এবং কম্বোডিয়া জড়িয়েছে। থাইল্যান্ডের রাজধানী মুদ্রা, কম্বোডিয়ার রাজধানী মুদ্রা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া হচ্ছে দেখেন এমারেল্ড ট্রায়াঙ্গেল নিয়ে দ্বন্দ্ব কেন। এমারেল্ড ট্রায়াঙ্গেলটা এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় চলে আসবে। ঠিক আছে, দেখেন এই অঞ্চলটা দিয়ে অনেক দ্বন্দ্ব চলতেছে। এখানে মিলিত হয়েছে ট্রায়াঙ্গেলে থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস। ঠিক আছে, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, বন জঙ্গলে ঘেরা এই অঞ্চলে অনেক মন্দির আছে। ঠিক আছে, এবং থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মাঝে আপনার 817 কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে। কম্বোডিয়া একসময় ফরাসি বা ফ্রান্সের উপনিবেশের অংশ ছিল। ঠিক আছে, তাহলে দেখেন ইন্দোচীন পুরোটাই ফ্রান্সের আন্ডারে ছিল। যাই হোক, দেখেন তাইলে হচ্ছে আপনার এখানে অভিযোগ হচ্ছে 11 শতকে নির্মিত প্রিয়াহ বিহার কম্বোডিয়ার ভূখণ্ডে পড়ে গেছে। তাহলে এইটা নিয়ে একটু ধারণা রাখবেন, এটা পরীক্ষায় চলে আসতে পারে। এছাড়া আপনার কম্বোডিয়া মূলত হচ্ছে আপনার চীন রাশিয়া ফোকাসড, আর থাইল্যান্ড হচ্ছে ইউএসএ ফোকাস। থাইল্যান্ডে কিন্তু F-16 বিমান আছে, এবং এই গতকালকের যুদ্ধ যে ঝামেলা হলো, এখানে ইউএসএ F-16 বিমান কম্বোডিয়াতে এগেনস্টে হামলা করতে পারমিশন দিচ্ছে। F-16 বিমান কিন্তু পাকিস্তানেও আছে, কিন্তু এই বিমানগুলো দিয়ে কিন্তু আপনি দ্বিপাক্ষিক যুদ্ধ করতে পারবেন না। এগুলো দিয়ে হচ্ছে জঙ্গি বা ইন্টারন্যাশনাল টেররিস্টদের জন্য এগুলো দেওয়া হয় আর কি। তো এগুলো যদি আপনি দ্বিপাক্ষিক যুদ্ধে ইউজ করতে চান, সেক্ষেত্রে ইউএসএ পারমিশন লাগে। হিলারির মানসিক সমস্যা সম্পর্কে জানতেন পুতিন। ইউক্রেনে প্রথমবারের মতো সরকার বিরোধী বড় বিক্ষোভ হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে $400 কোটি চুক্তি করেছে পোল্যান্ড। এখানে এই চুক্তির মাধ্যমে তারা হচ্ছে অ্যাপাচি হেলিকপ্টার, যেটা ইন্ডিয়া পাইছে কালকে না পরশু, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সে অনেক কষ্ট কিনতেছে। অর্থ বাণিজ্য দেখি আমরা, কক্সবাজার ট্রেনে পণ্য পরিবহন শুরু হয় না। শুরু করাটা একদম ইজি, জাস্ট কয়েকটা বগি লাগাই দিলে হচ্ছে। নতুন ট্রেন না থাকলে তো সমস্যা নাই। যুগবিহীন ট্যাক্সি ঋণ দিতে জোর দিবে হচ্ছে ইউসিবি। এছাড়া ভারত ও যুক্তরাজ্যের মধ্যে 6 বিলিয়ন পাউন্ডের চুক্তি স্বাক্ষর হয়েছে। একদিকে হচ্ছে ইউকের গাড়ি এবং হুইস্কি ভারতে ঢুকবে, ভারতের টেক্সটাইল, গয়না, সামুদ্রিক খাবার, পাদুকা হচ্ছে ইউকেতে ঢুকবে। 2 সপ্তাহে আপনার মুরগির দাম বেড়েছে 20 থেকে 30 টাকা। উৎপাদনস্থলে মরিচের কেজি 180 টাকা, প্রচুর টাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফার আলোচনা হবে মঙ্গলবার। এছাড়া ইউরোপিয়ান ইউনিয়নে পোশাক রপ্তানি বেড়েছে 18%, এবং বিপুল সম্ভাবনা থাকলেও চামড়া শিল্প অনেক পিছিয়ে আছে। এগুলো পড়বেন, নিজেরা পড়বেন। বিনোদনে কিছু নাই। আপনার বাংলাদেশ পাকিস্তানের কাছে হেরে গেছে গত ম্যাচে। ওটসল্যান্ড বিশ্বকে বাংলাদেশের উপহার। এছাড়া শত শত মুসলিমকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত একটা আর্টিকেলে পড়লাম বিবিসি বাংলার। ভারতে 10টা ফ্যামিলিকে হচ্ছে আপনার, একটা ফ্যামিলি যারা হচ্ছে ভারতীয় তাদেরকে বাংলাদেশি ভেবে একেবারে একঘরে করে ফেলছে। মানে এখানে মূলত ভারত কোনো ধরনের কাজ করতেছে না, টোটাল হচ্ছে বাংলাদেশ বিদ্বেষী স্টেপ নিচ্ছে, আর কিছু না। বাংলাদেশ বিদ্বেষী এবং ইসলাম বিদ্বেষী স্টেপ নিচ্ছে, এবং তারা ওদের জনগণকেও মানে সন্দেহবশত আটকায় ফেলতেছে, ডিটেন করতেছে। চিন্তা করা যায় মানে ওরা কতটুকু মানে মানে আমি ওয়ার্ড খুঁজে পাচ্ছি না, মানে বর্বর ছাড়া আমি কোনো ওয়ার্ড খুঁজে পাচ্ছি না। ভারত হচ্ছে পার্শ্ববর্তী দেশ নিয়ে খুবই এক্সট্রিমভাবে বর্বর। ইভেন নট অনলি বাংলাদেশ, আপনি যদি দেখেন নেপালের সাথে সম্পর্ক খারাপ, ভুটানের সাথে অত বেশি ভালো না, শ্রীলঙ্কার সাথে খারাপ, বাংলাদেশের সাথে খারাপ, পাকিস্তানের সাথে খারাপ। যখন সবগুলো দেশের সাথে সম্পর্ক আপনার খারাপ হবে, তার মানে সমস্যাটা আপনার। এ হচ্ছে আজকের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।